কষ্ট হচ্ছে তোমার? আহমেদ চোখ বন্ধ রেখে বলল, কণ্ঠে উদ্বেগ। রোজা তড়িৎ গতিতে মাথা নাড়ল, পিঠে রাখা হাতের বাঁধন শক্ত করে আহমেদকে আরেকটু জোরে আঁকড়ে ধরে বলল, না, কোথাও যাবেন না। আমার শান্তি কি আপনার সহ্য হয় না? চুপটি করে থাকুন, পারলে ঘুমান তো। নিজে চুপ থাকুন, আমাকেও শান্তিতে থাকতে দিন। আহমেদ চোখ খুলে বলল, পায়ে আঘাত পেয়েছ রোজা? আমাদের এমন পরিস্থিতিতে থাকা উচিত নয়। ব্যথা পেতে পারো। তুমি সুস্থ হলে না হয় শর্তটা পূরণ করো। রোজার চোখে কান্নার জল নামতে লাগলো। কপট রাগ দেখিয়ে বলল, আপনার ননস্টপ চলন্ত ঠোঁট দুটো আমি সেলাই করে দেব, কিন্তু চুপ থাকুন। আমার ব্যথা নিয়ে ভাবতে হবে না আপনাকে। আপনি না ঘুমালে নীরব থেকে আমাকে একটু ঘুমাতে দিন। 3 বছর পর একটা শান্তিতে ঘুম দিতে চাই। ডোন্ট শাউট। আহমেদ মুচকি হেসেই আবেশে চোখ বুঝল। বাংলোর অন্ধকারে তারা একে অপরকে নিকট অনুভূতি ও আকর্ষণের একটি নতুন দিগন্তের দিকে চলতে লাগলো। রাতভর টিপ টিপ বৃষ্টির শব্দে এক অদ্ভুত প্রশান্তি ভরে গিয়েছিল ঘরের ভেতর। বাইরে ঝরে পড়া প্রতিটা ফোঁটা যেন ঘুমের নরম চাদর বুনে দিয়েছিল তাদের চারপাশে। সেই বৃষ্টির আবেশে আহমেদ রোজার বুকে মাথা রেখে গভীর ঘুমে ঝরে পড়েছিল। রাতটা দুজনের জন্য ছিল এক অমলিন মুহূর্তে। মনের সমস্ত বোঝা যেন ধুয়ে মুছে নিয়ে গিয়েছিল বৃষ্টির ধারা। ভোরের আলো যখন আস্তে আস্তে জানালা দিয়ে ঢুকলো, প্রথমে রোজার ঘুম ভাঙল। সে চোখ খুলে দেখল আহমেদ এখনো তার বুকের কাছে নিদ্রামগ্ন। বাহিরে বৃষ্টির পরে তৈরি হওয়া আকাশের সেই হালকা নীলাভ আভা ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে, আর বাতাসে তাজা মাটির গন্ধ। যেন প্রকৃতিও তাদের এই মুহূর্তটিকে পূর্ণতার রূপ দিতে চায়। রোজা মুচকি হেসে নরম হাতে আহমেদের মাথায় আলতো করে হাত বোলালো। তার ঠোঁটের কোণে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। আজকের সকালটা যেন অন্যরকম, আর 5টা দিনের মতো নয়। এই সকালের সৌন্দর্য এক ভিন্ন আবহে বোনা। বৃষ্টির পরে ধোয়া আকাশ, শীতল বাতাস আর ঘুমের ঘোরে জড়িয়ে থাকা তাদের সম্পর্ক সবকিছুই মিলে তৈরি করেছে এক পরম শান্তির মুহূর্ত। আহমেদ ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে এখনো ঘুমের আড়ষ্টতা, কিন্তু যখন সে রোজার মুখের দিকে তাকালো, বুঝল এই সকালটা অন্য সব দিনের মতো সাধারণ নয়। এক নিঃশব্দে তারা একে অপরের দিকে তাকিয়ে রইল, চোখে এক গভীর মমতার ছাপ। যেন প্রকৃতির সাথে মিলে আজ তাদের মনের ভাষাও বদলে গেছে। বাইরে এখনো বৃষ্টির পরে পড়ে থাকা ফোঁটাগুলো লতা পাতায় ঝুলছে। সূর্যের কোমল আলো সেগুলো তো যেন হীরের মতো ঝিকিমিকি করছে। আহমেদের চোখ খুলতেই প্রথমে সে রোজার মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। রোজার চুলগুলো এলোমেলোভাবে পড়ে আছে তার কাঁধে, চোখে যেন গভীর রাতের স্বপ্নের ছোঁয়া। আহমেদ একটু নড়ল না, যেন এই মুহূর্তটি আরও কিছুক্ষণ নিজের করে রাখতে চায় সে। রোজার মুখে তার চোখে পড়ল এক গভীর প্রশান্তির ছাপ, আর নরম আলোতে সে যেন আরও সুন্দর লাগছে। আহমেদ ধীরে ধীরে হাত বাড়িয়ে রোজার কপালের ওপর দিয়ে কয়েকটা চুল সরিয়ে দিল। সে মৃদু হেসে কণ্ঠে এক আবেগ ঘন কোমলতা এনে বলল, শুভ সকাল মাই কুইন। রোজার চোখে এক ঝলক লজ্জা মিশে গেল, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। আহমেদ এবার দুষ্টু হেসে বলল, You're looking so hot, babe. রোজা এবার চোখ পাকিয়ে বলল। আপনি আবার শুরু করলেন? আহমেদ হাসতে হাসতে তার হাতটি ধরল, আঙুলগুলো আলতোভাবে ছুঁয়ে বলল, আমি তো এখনো কিছু শুরুই করিনি। আপনাকে আর কিছু শুরু করতেও হবে না। সরুন তো, উঠে পড়ুন। হায় আল্লাহ, এই 73 কেজির বস্তাটাকে উপরে নিয়ে আমি সারা রাত ছিলাম। খুবই ভারী আপনি। উঠে পড়ুন, ভর্ত হয়ে যাচ্ছি। আহমেদ কাতর চোখে তাকিয়ে বলল, সারা রাত থাকলাম, তখন ভালো পেলে না? ভর্তা হলো না? এখন একটু আছে আর তোমার ভার লাগছে? রোজা কোনো ভাবান্তর না হয় রুষ্ট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, এখন লাগছে। তখন লাগছিল না, কারণ তখন আমার মুড ছিল, এখন মুড নেই। আমার থেকে একদম 10 হাত দূরে থাকবেন। দূরে মানে বোঝেন তো? এই যে একদম দূরে। আহমেদ খানিকক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে বেশ ভালোই বুঝল রোজা সবার সামনে তাকে আবারও ইগনোর করবে। এই মেয়ে শুধুমাত্র কিছু সময়ের জন্যই আগের রোজাতে রূপান্তরিত হবে।
একটা দীর্ঘশ্বাস ফেলে আহমেদ শেষবারের মতো আকুতি ভরা কণ্ঠে জানালো, তোমার কপালে যদি এখন একটা চুমু না খায় তাহলে আমার সকালটাই তো অসম্পূর্ণ থেকে যাবে। একটা ছোট্ট চুমু খেয়ে নিই, ঠিক আছে? রোজা এবার অন্যদিকে ফিরে হালকা হেসে তার মাথা নিচু করে আহমেদের কাঁধে রাখল। অনুমতির অপেক্ষায় রইল না আহমেদ। চুপ করে তার কপালে ছোট্ট চুমু খেল। এই ছোট্ট মুহূর্তেই তাদের মধ্যে যেন সবকিছু থেমে গেল। সকালের আলো, বাইরে বৃষ্টির ফোঁটা আর ঘরের ভেতরের উষ্ণতা। দুজনেই অনুভব করলো যে এই শান্ত নির্ভেজাল ভালোবাসায় মিশে আছে একটা নতুন দিনের সম্ভাবনা। আর তাদের মাঝে কোনো দূরত্ব নেই। রোজা মৃদু গলায় বলল, এখন উঠে পড়ুন, ওরা চলে আসলো বলে। আহমেদ রোজার হাত আরো শক্ত করে ধরল। মৃদু হেসে বলল, এইভাবেই প্রতিটা সকাল তোমার সাথে কাটাতে চাই মাই কুইন, যেন পৃথিবীর সব সৌন্দর্য আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। শ্যামপুর এক অদ্ভুত নির্জনতার মাঝখানে অবস্থিত, যেন প্রকৃতির বুকের ওপর ছড়িয়ে থাকা এক নিঃশব্দ অঞ্চল। এখানে দিনের বেলায় কোনো শব্দ নেই, মানুষের চলাফেরা নেই। পাহাড়, বন আর পরিত্যক্ত গাছপালার ছায়ায় ঢাকা পড়ে আছে পুরো এলাকা। যেন প্রকৃতি এখানেই একমাত্র সঙ্গী। রাতে সেই নির্জনতা আরও গাঢ় হয়ে আসে। এক অদ্ভুত নিস্তব্ধতার ভেতর জেগে থাকে শুধুই বাতাসের হালকা গুঞ্জন। রোজা আর আহমেদ শ্যামপুর থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আকাশে হালকা মেঘ, ভেজা মাটির গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। রোজা জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল। দূরে কিছু অজানা পাখির ডাক শোনা গেল, অদ্ভুত, যেন কোনো অজানা সংকেত পাঠাচ্ছে। আহমেদ পেছনে এসে দাঁড়িয়ে বলল, রোজা, আজকে গিয়ে আগিয়ে যাওয়ার বিষয়ে একটু ভালো করে খোঁজখবর নেবে। আমার কেন যেন মনে হচ্ছে যেবা শুধুমাত্র কয়েকদিন ধরে নয়, অনেক আগে থেকে জেকের সাথে যুক্ত। রোজা সম্মতিতে মাথা নাড়ল। তার চোখের কোণে অদ্ভুত এক ভাবনা। হ্যাঁ, গতরাতে অত কিছুর মধ্যে কথাগুলো মাথায় আসেনি, কিন্তু এখন মনে হচ্ছে আসলেই জেবা জেকে এর সাথে যুক্ত। সম্পর্কেও হয়তো কিছু একটা হবে। এখন ডিরেক্ট আগে হসপিটালে যাব, এরপর সিআইডি অফিসার আকরাম চৌধুরীর কাছে এই বিষয়ে কথা বলার জন্য যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রিয়াদ এবং নাহিদ গাড়ি নিয়ে চলে আসলো। আহমেদ রোজা কোনোরূপ সময় নষ্ট না করে শ্যামপুর থেকে বেরিয়ে পড়ল। শহরে পৌঁছানোর সাথে সাথেই আহমেদ আগে রোজাকে নিয়ে হসপিটালে গেল। রোজার আহত পাটা ঠিকঠাক করে ব্যান্ডেজ করে দিয়ে ওষুধপত্র কিনে তারা আবারও বেরিয়ে পড়ল। গাড়িতে বসে রোজা এবার আহমেদকে উদ্দেশ্য করে বলল, আমি আপনাকে কোথায় নামিয়ে দেব? আপনি তো আবার সেলিব্রিটি মানুষ, যেখানে সেখানে নামিয়ে দেওয়া যাবে না। ফ্যান ফলোয়ার্স তো সব হুমড়ি খেয়ে পড়বে। রোজার কথা শোনার সাথে সাথেই সামনে বসে থাকা রিয়াদ এবং নাহিদের ভ্রু কুঁচকে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে ভ্রু উঁচালো, বোঝার চেষ্টা করলো বিষয়টা। নাহিদ মনে মনে বলে উঠল, ব্যাপার কি ম্যাম, এমন স্বাভাবিকভাবে কথা বলছে কেন? স্যারের সাথে কি তাহলে সব কিছু ঠিক হয়ে গেল? আলহামদুলিল্লাহ, হলেই ভালো হয়। রিয়াদ লুকিং গ্লাস দিয়ে রোজাকে একবার দেখে নিল, মনে মনে বলল, না, ম্যামকে তো দেখে মনে হচ্ছে না যে রেগে আছে বা তাচ্ছিল্য কথাগুলো বলছে। তাহলে কি সত্যি সত্যি? এই খুশির খবরটা তো অহনা আর নোরাকে দিতেই হচ্ছে। রিয়াদ কোনো মতেই সাবধানতার সাথে নিজের পকেট থেকে ফোন বের করে মেসেজ করে দিল অহনাকে। আহমেদ রোজার দিকে তাকিয়ে বলল, আমায় কোথাও নামিয়ে দেওয়া লাগবে না, আমি তোমার সাথে যাব। রোজা ভ্রু কুঁচকে বলল, আমার সাথে মানে ফ্ল্যাটে? আহমেদ মাথা নাড়ালো। রোজা চিন্তিত স্বরে বলল, আজ আপনার কোনো কাজ নেই? রেকর্ডিং, কনসার্ট কিছুই নেই? আহমেদ বলল, ছিল, ক্যান্সেল করে দিয়েছে, মুড নেই এখন। আর গাড়িটা তো পুড়ে গিয়েছে। আজ রাতে আগে একটা গাড়ি কিনতে হবে, তারপর কাল থেকে কাজ শুরু করব। রোজা বুঝদার ভঙ্গিতে মাথা নাড়ল। এবার একটু ইতস্তত বোধ করে বলল, হুম, আপনি এবারও ওই ডার্ক ব্লু রঙের গাড়িটাই কিনুন। রিয়াদ এবং নাহিদের এবার মনে হলো তারা যেন স্বপ্ন দেখছে। দুজন দুজনের দিকে কাতর চোখে তাকালো। আহমেদ দুষ্টুমি করে বলল, কেন, তোমার বলছি ওটা খুব পছন্দের ছিল? রোজা অন্যদিকে ফিরে বলল, না তেমন না, গাড়িটা অনেক সুন্দর ছিল, আর ওই গাড়িটার সাথে আপনাকে বেশ ভালো মানায়, এই আর কি। স্বপ্ন দেখছে কিনা নিশ্চিত
হতে নাহিদ এবার নিজেই নিজেকে চিমটি কাটলো। সাথে সাথেই করে আর্তনাদ দিয়ে উঠল। রোজা এবং আহমেদও চমকে তাকালো। আহমেদও বলে উঠল। কি ব্যাপার নাহিদ, চেঁচালে কেন? নাহিদ মাথা চুলকে বলল। হ্যাঁ মানে না স্যার, এই যে মশা, ভোরবেলা খুব মশা থাকে, জানেনই তো। মশা কমাচ্ছে না, হে হে। রোজা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো নাহিদকে। এরপরে তাকে উদ্দেশ্য করে বলল। তোমাদের দুজনকে এদিকে মনোযোগ দিতে বলেছে কে? নাহিদ এবং রিয়াদের চোয়া ঝুলে পড়ল। ম্যাম বুঝে ফেলেছে। রোজা আবারও বলে উঠল। সামনে তাকাও, ঠিকঠাক গাড়ি চালাও। নাহিদ বোকার মতো বলে উঠল। ম্যাম আপনি তো গাড়ি চালাচ্ছি না, রিয়াদ চালাচ্ছে, তাহলে আমি কি করব? রিয়াদ অদৃশ্য হাতে নিজের কপাল চাপড়ালো। রোজা বাঁকা হেসে বলল। তুমি সামনে তাকিয়ে রাস্তায় চলা যানবাহনগুলো পর্যবেক্ষণ করো আর গুনতে থাকো গাড়িগুলো। ফ্ল্যাটে গিয়ে আমি শুনবো যে ভোরবেলা কয়টা গাড়ি গিয়েছে এই রাস্তা দিয়ে। নাহিদ সরল মনে মাথা নাড়ালো। ওকে ম্যাম। ফ্ল্যাটে পৌঁছাতেই নূরা এবং অহনা মনে মনে বেশ খুশি হলো। নূরা তো মনে মনে ঝিঙ্গালালা নাচ শুরু করে দিল। তার প্রিয় গায়ক এই ভোরবেলা এখন তার সামনে। ভাবা যায় কি ভাগ্য তার। রিয়াদের মেসেজ পাওয়ার পরও অহনা প্রথমে বিশ্বাস করেনি যে আহমেদে ফ্ল্যাটে আসছে, কিন্তু এখন আহমেদকে দেখে অহনা দ্রুত গতিতে রান্নাঘরে চলে গেল। 5 জনের রান্নার বদলে 6 জনের রান্না বসিয়ে দিল। মনে মনে বেশ খুশি হলো। কিছু একটা মনে করতে অহনা দ্রুত গতিতে ফোন বের করে কল করলো রাজিয়া রহমানকে। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। এত ভোরবেলা কল করার জন্য অনেক দুঃখিত। ঘুমাচ্ছিলেন বুঝি? রাজিয়া রহমান বরাবরই বেশ সকালবেলা ঘুম থেকে ওঠে, কারণ তাকেও তো তার রেস্তোরাঁটাও খুলতে হয়। রাজিয়া রহমান এখন গরুর কষা মাংস রান্না করছিল। অহনার কথা শুনে বলল। ঘুমোবো কেন? বিরক্ত করার কি হলো বোকামে? বলো কি বলবে? অহনা বেশ উৎফুল্লিত কণ্ঠে বলল। ম্যাম, আপনার জন্য একটা অনেক বড় খুশির খবর আছে। রান্না প্রায় শেষ হলে অহনা, নূরা, রিয়াদ এবং নাহিদ উপস্থিত হলো ড্রয়িং রুমে ফোন হাতে নিয়ে বসে থাকা আহমেদের সামনে। আহমেদ এখন অনলাইনে বিভিন্ন গাড়ির কালেকশন দেখছে। রোজার কথা অনুযায়ী সে আগের মতো ডার্ক ব্লু রঙেরই গাড়ি কিনবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তার কুইন মুখ ফুটে বলেছে, এটাই তো অনেক। আহমেদ এখন পারলে সবকটা গাড়ির সাথে সাথে তার সমস্ত কিছুই নীল রঙের করে ফেলে। ফোন থেকে চোখ উঠিয়ে 4 জনকে ধারাবাহিকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আহমেদের ভ্রু কুঁচকে গেল। কি ব্যাপার, তোমরা এভাবে আমার সামনে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? নূরা এবং নাহিদ অহনাকে ধাক্কা দিতে থাকলো, যার অর্থ তুই বল তুই বল। অহনা ঠোঁট ভিজিয়ে বলল। স্যার, আসলে একটা কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলো। অহনা এবার আহমেদের সামনের সোফাতে বসে পড়ল। তার দেখা দেখি সবাই বসল। এদিকে নাহিদ হাতে পানির বোতলও নিয়ে এসেছে। তার মন বলছে এখন এখানে যেসব কথাবার্তা হবে তাতে তার হার্ট ফেল করার সম্ভাবনা বেশি থাকবে। আহমেদ সবার দিকে তাকিয়ে বলল। তোমাদের মুখগুলো এমন লোকাল বাসের মতো হয়ে আছে কেন? নাহিদ ফিস ফিস করে বলল। স্যার আসতে ম্যাম ফ্রেশ হতে গিয়েছে বাথরুমে, এ সুযোগে আপনার সাথে কথা বলতে আসলাম। ম্যামের সামনে বলা যাবে না, একটু আস্তে কথা বলুন, ম্যাম শুনতে পেলে বিপদ হয়ে যাবে। আহমেদও একবার উপরে তাকিয়ে তাদের মতো করে ফিস ফিস করে বলল। কেন, তোমরা কি তোমাদের ম্যামের অজান্তে কোনো আকাম কুকাম করেছ? রিয়াদ বলে উঠল। না না স্যার, আস্তাগফিরুল্লাহ। কি যে বলেন তেমন কিছু না, আমরা তো আপনার বিষয়ে কথা বলতে এসেছি। আহমেদ এবার সিরিয়াস হলো যেন। কি হয়েছে বলো তো? অহনা এইবার বলে উঠল। স্যার, মানে বিষয়টা সত্যি কি না জানি না, তবে সত্যি হবে হয়তো বা। মানে আমাদের ম্যাম তো বিয়ে করে ফেলেছে স্যার। আমাদের ম্যাম বিবাহিত। এখন আপনার কি হবে? সবাই ভেবেছিল এখনই আহমেদ চিৎকার দিয়ে উঠে বলবে। না, এ হতে পারে না। রোজ এমন করতেই পারে না, সে শুধুই আমার। বাংলা সিনেমার মতো আহাজারি করতে থাকবে আহমেদ, কিন্তু আহমেদ তেমন কিছুই করল না। হাতে থাকা ফোনটা সাইডে রেখে চোখ পিট পিট করে সবার দিকে তাকিয়ে বলল। এ তোমরা কিভাবে জানলে? নাহিদ এবার সিরিয়াস ভঙ্গিতে ফিসফিস করে বলল। সিক্রেট স্যার, ম্যামের পার্সোনাল ইনফোর ফাইল পেয়েছিলাম,
লুকিয়ে দেখেছি, ম্যাম জানতে পারলে গুলি করে উড়িয়ে দিবে। তবে আমরা আপনাকে অনেক ভালোবাসি স্যার, তাই আপনাকে জানিয়ে রাখলাম। আপনি তো ম্যামকে ভালোবাসেন স্যার, কিন্তু এখন কি হবে? ম্যাম তো বিয়ে করে নিয়েছে, আপনার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। আহমেদের জবাব দেওয়ার আগেই রিয়াদ বলে উঠল, তবে আপনি চিন্তা করবেন না স্যার, দরকার পড়লে আমরা ম্যামের বরকে খুন করে একদম গুম করে দেব। আপনি শুধু বলুন আপনি রাজি কিনা। ম্যামের এখনকার বরকে সরানোর দায়িত্ব আমাদের। আমরা সবাই খুব করে চাই ম্যামের সাথে আপনার বিয়েটা হোক। আহমেদ মুচকি হাসল, একটু এগিয়ে গিয়ে তাদের সবাইকে তর্জনী আঙ্গুলের ইশারায় কাছে আসতে বলল। সোফায় বসে সবাই মাথাগুলো এগিয়ে দিল। আহমেদ এবার তাদের মতো করে ফিস ফিস করে বলে উঠল, একটা সিক্রেট কথা বলি, মিডিয়ার সামনে বলবে না, হ্যাঁ? কোনোভাবেই যেন এই কথাটা বাইরে না আছে, আমাদের মধ্যেই থাকবে। সবাই মাথা নাড়ল, যার অর্থ তারা বলবে না। আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলল, আমি নিজেও বিবাহিত। সবাই ঠোঁট গোল করে আনমনে বলল। ও আচ্ছা আচ্ছা। কিন্তু বিষয়টা মস্তিষ্কের স্নায়ুতে পৌঁছাতেই সবার মাথায় বাজ ভেঙে পড়ল। ফট করে সবাই আহমেদের মুখের দিকে তাকালো। রিয়াদের তো এক হাত বুকে চলে গেল। এখনই মনে হয় হার্ট অ্যাটাক ফ্যাটাক কিছু হয়ে যাবে। নাহিদ জানতো এমন কিছুই হবে। ঢক ঢক করে হাতে থাকা বোতলে পানিগুলো খেয়ে নিল সে। নুরা কাতর চোখে তাকালো আহমেদের দিকে। এটা কি বলছেন স্যার? আপনিও? মানে আপনারা দুজনই দুজনকে ঠকাচ্ছেন? আপনারা দুজনেই বিবাহিত হওয়া সত্ত্বেও একে অপরকে, এটা কিভাবে সম্ভব স্যার? আপনার কাছ থেকে এটা মোটেও আশা করিনি। রিয়াদ তো মুখে কুলু পেটে বসে রইল। সে এখন আগে হিসাব মিলানোর চেষ্টা করছে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? আহমেদ নিজেও বিবাহিত, রোজাও বিবাহিত, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে। আস্তাগফিরুল্লাহ, তারা দুজনেই পরকীয়া করছে। এসব উল্টাপাল্টা চিন্তার মাঝেই অহনা বলে উঠল, আপনার বউ কোথায় স্যার? সে কি মারা গিয়েছে? স্যার বিশ্বাস করুন, আপনি আমাদের ম্যামের মতো এত ভালো বউ পাবেন না। যদিও ম্যাম একটু কঠিন, কিন্তু ভেতর থেকে অনেক নরম, অনেক ভালো মানুষ। আপনি যদি বিবাহিত হয়েও থাকেন, আপনার বউকে আপনি ডিভোর্স দিয়ে দিন স্যার। ম্যাম তো আপনাকে মনে মনে অনেক বেশি ভালোবাসে, সত্যি। আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলল। তাতে সম্ভব না, আমি তো আমার বউকে ভীষণ ভালোবাসি। সবার চোয়া ছুড়ে গেল। রিয়াদ এবার মুখ খুলল, একটু জোর গলায় বলল, কি বলছেন স্যার? আপনি না ম্যামকে ভালোবাসেন, এখন আবার বলছেন আপনার বউকে ভালোবাসেন? এটা কোনো কথা? দুজনকে ভালোবাসা যায়? এতদিন তাহলে ম্যামকে ভালোবাসা নাটক করেছিলেন? আহমেদ আবারও ঝুঁকে গেল তাদের দিকে, আঙুলের ইশারায় আবারও কাছে আসতে বলল। সবাই আবারও সিরিয়াস ভঙ্গিতে আহমেদের কাছে মাথা এগিয়ে দিল। না জানি আবার কি শুনতে হয়। আহমেদ আবার ফিসফিস করে বলল। আরেকটা সিক্রেট কথা বলে। সবাই ভয়ার্ত চোখে একে অপরের দিকে তাকিয়ে অসহায় মুখ নিয়ে মাথা ঝাঁকালো। আজকে তো তারা এসেছেই সিক্রেট কথা শুনতে, মরে গেলেও আজকে কথা শোনা লাগবে। না শুনে কোনো উপায় নেই। আহমেদ ভাকা হেসে বলে উঠল, কানাডা যাওয়ার আগে তোমাদের ম্যামকে বিয়ে করেছিলাম, তোমাদের ম্যামই আমার বউ। আহমেদের মুখ নিঃসৃত এক একটি বাক্যই যেন এমনভাবে উপস্থিত থাকা চারজনকে সজোরে আঘাত করল, যেন কারো হাতে ধরা ভারী কিছু সজোরে তাদের মস্তিষ্কের ওপর পড়েছে। চোখের পলক ফেলতেও ভুলে গেল। কান্না না হাসি, রাগ না অবিশ্বাস, কিছুই ঠিকমতো বোঝা গেল না। যেন মাটির নিচ থেকে আচমকা এই পৃথিবী সরে গেল তার পায়ের তলা থেকে। নাহিদ তো সোফা থেকে পড়তে পড়তে নিজেকে সামলে নিয়েছে। চারজন যখন চোখ বড় করে আহমেদের দিকে তাকিয়ে রইল, তখন আহমেদ ধমকের স্বরে বলল, তোমার ম্যামের আঙুলের বিয়ের আংটি দেখোনি? ও তো 3 বছরে একবার আংটিটি খোলেনি, দেখোনি তোমরা? সবাই যন্ত্রের মতো মাথা নাড়ল। হ্যাঁ, তারা তো রোজার আঙুলে অনেক সুন্দর একটা হীরের আংটি দেখেছে, কিন্তু সেই আংটি যে বিয়ের আংটি সেটা তো তারা জানে না। তারা শুধু জানতো এটি আহমেদ রোজাকে দিয়েছে। নুরা মনে মনে নিজেকে বাহবা দিল। সে তো এই আংটি দেখে আরো বেশি কৌতূহলী হয়েছিল। আহমেদ দৃঢ় কণ্ঠে বলল, তাহলে তোমার ম্যামের পার্সোনাল ইনফোতে ম্যারিড লেখা থাকবে না তো কি উইডো লেখা থাকবে? আমি কি মরে গিয়েছি নাকি আজব?
চারজন একে অপরের দিকে তাকিয়ে একই সাথে জোরে বলে উঠল, মানে? আহমেদ এবার নির্বিকার ভঙ্গিতে আয়েশ করে সোফাতে গা এলিয়ে দিয়ে বলল, মানে হলো এই যে 3 বছর আগে আমাদের বিয়ে হয়ে গেছে। সেই হিসেবে তোমার ম্যাম এবং আমি বিবাহিত। ইয়ে, যদিও লুকিয়ে বিয়ে করেছে, কেউ জানে না। নূরা এক আঙুল তুলে কাপা কণ্ঠে তার বলল। মানে ম্যাম আগে থেকেই আপনার বউ? আহমেদ গর্বের সাথে মাথা নাড়ালো। চারজনে এবার একে অপরের দিকে হতভম্ব হয়ে তাকালো। রিয়াদ এবার একটু চিন্তিত স্বরে বলল, স্যার তাহলে এতদিন এসব করার কি দরকার ছিল? না মানে ম্যাম যেহেতু আপনার বউ, তাহলে তো আপনি ম্যামকে তুলে নিয়ে যেতেও পারেন। তাহলে তো আপনি ম্যামকে তুলে নিয়ে যেতে পারতেন। শুধু শুধু ম্যামের রাগ ভাঙানোর চেষ্টা করেছিলেন। আহমেদ এবার সিরিয়াস কণ্ঠে বলল, তোমার ম্যামকে তোমরা চেনো না। তোমাদের ম্যামকে আমি তুলে নিয়ে যাব, আর তোমাদের ম্যাম আমাকে বাঁচিয়ে রাখবে। তোমরা এটা ভাবলে কিভাবে? আমাকে তো বিনা কেরোসিনে জ্বালিয়ে দিত। সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আসলেই তো, ম্যামকে তো আবার জবরদস্তি করে কিছু করানো যায় না, না হলে কথায় কথায় গুলি করে দেয়। নূরা এবার একটু হাঁটু মুড়ে বসে বলল, স্যার কাহিনীটা বলুন তো, কিভাবে কি হলো? আর আপনারা যে বিয়ে করেছেন সেটা তো রাজি আন্টিও জানে না। আহমেদ বলল, আমরা যে বিয়ে করেছি সেটা তো আমি আর রোজা ছাড়া আর কেউ জানে না। মামুনিও জানে না, এমনকি রোজার নিজের বাবাকেও বলেনি। আসলে কানাডা যাওয়ার আগে আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম যে রোজা অনেক বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল। ওর মনে সবসময় ভয় থাকতো যে আমি ফিরে আসবো কিনা, অথবা আমি ওকে আবার আগের মতো ভালোবাসবো কিনা। এ নিয়ে অনেক চিন্তায় থাকতো। এই কারণে আমি ভেবেছিলাম যে ওকে বিয়ে করিয়ে যাব, অন্তত নিজের প্রশান্তির জন্য হলেও। সবার অজান্তে একদিন লুকিয়ে আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করি। সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকলো আহমেদের কথা। আহমেদ আবারও বলল, তবে হ্যাঁ, আমাদের শরীয়ত মোতাবেক এখনো বিয়ে হয়নি, মানে কবুল বলে এখন আমাদের বিয়ে হয়নি, যে কারণে এমনিতেও আমাদের বিয়ে করতে হবে। ওই সময় শুধুমাত্র আমি চেয়েছিলাম যে রোজা আমার স্ত্রী হয়ে থাকুক। ও আমার স্ত্রী। কানাডাতে গিয়েও যাতে আমার মনে থাকে যে আমার একজন স্ত্রী আছে, যে আমার অপেক্ষা নির্ঘুম রাত পার করছে। এই কারণে মূলত বিয়ে করেছিলাম। সবাই এবার বেশ খুশি মনেই শুনতে থাকলো। আহমেদ এবার অনেক দুঃখী স্বরে বলল, তবে কষ্টের কথা হচ্ছে এটা, তোমাদের ম্যাম ওই বিয়ে নাকি মানে না। লোকই বিয়ে করে, কেউ জানে না। এই বিয়ে নাকি কোনো ভিত্তি নেই। আমিও বলেছি কোনো ব্যাপার না, আবার বিয়ে করব, সমস্যা কি? বউ তো একটাই, বিয়ে 1000বার করা যাবে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, তোমাদের ম্যাম মনে মনে যতই বলুক যে সে বিয়েটা মানে না, কিন্তু নিজেও মন থেকে বিয়েটা মানে। এই কারণে সেদিন থেকেও ও ম্যারিড হিসেবে সবাইকে পরিচয় দেয়। এমনকি আমার সাথে অভিমান করে থেকেও ও মানুষকে ম্যারিড বলে পরিচয় দিত। অথচ স্বামীর কোনো অধিকার সম্মানই আমি পাই না। নাহিদ আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না স্যার, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আহমেদও এবার গা ঝেড়ে বলল, আমিও জানি সব কিছু ঠিক হয়ে যাবে, আর সব কিছু ঠিক হয়েও গিয়েছে। আমি তো এর জন্য বেশি পারা নেইনি তখন। আমি তো জানতাম ও কিছু করতে পারবে না, ওই রাগ অভিমান পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। ও ইতিমধ্যে আমার স্ত্রী, এর জন্য নিশ্চিন্ত ছিলাম। ওই রাগ অভিমান করে কোনো লাভ নেই, দিন শেষে আমার স্ত্রী। একটু থেমে আহমেদ আবারও দৃঢ় কণ্ঠে পড়ে উঠল, খালি শরীয়ত মোতাবেক বিয়েটা হয়ে যেতে দাও না, তারপর দেখাবো মজা। অধিকার কী করে আদায় করে নিতে হয় সেটাই সাদ আহমেদ খুব ভালো করে জানে। পুরোপুরি স্ত্রী হয়ে যাক, তারপর তোমায় বোঝাবো কত ধানে কত চাল। সবাই ঠোঁট গোল করে ও বলল। অহনা বলে উঠল, ঠিক আছে স্যার, আমরা অপেক্ষায় থাকব। বিশ্বাস করুন স্যার, আপনি যেদিন ম্যামকে কাবু করতে পারবেন সেদিন আমি আপনাকে কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। আহমেদ উৎফুল্লে বলল। তাই নাকি? রিয়াদ বলে উঠল, হ্যাঁ স্যার, ম্যামকে তো জীবনে দেখলাম না যে কাউকে ভয় পায়। তবে ম্যাম যদি আপনার কাছে কাবু হয়ে যায় স্যার, আপনি যা চাইবেন তাই হবে। আমি আপনাকে লং ড্রাইভে নিয়ে যাব। নূরা বলে উঠল। স্যার আমি আপনাকে অনেক সুন্দর গিফট দেব। নাহিদ মাথা চুলকে বলল, স্যার আমার তো কিছুই নেই, আমি কি দিব আপনাকে? আহমেদ সিরিয়াস কণ্ঠে বলে উঠল, তোমার ম্যামের সাথে আমার পরিপূর্ণ বিয়ে হওয়ার পর আমার আর তোমার ম্যামের বাসর ঘরটা তুমি সাজাবে, অনেক সুন্দর করে সাজানো চাই। নাহিদ খুব বেশ খুশি হলো যেন। ঠিক আছে স্যার,
আপনার বাসর ঘর খুব সুন্দর করে সাজাবো, এত সুন্দর করে সাজাবো যে আপনি ম্যামকে ছেড়ে শুধু বাসর ঘরের দিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন। সবাই এই পর্যায়ে হেসে উঠল। রোজা কেবলই গোসল শেষ করে ভেজা দেহে তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরোলো। ভেজা চুলের ফোঁটা ফোঁটা পানি তার ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে। ঘরটা যেন হালকা একটা শীতলতার আভা পেয়েছে। রোজার চোখে মুখে সেই স্বাভাবিক দৃঢ়তা। রোজা আশপাশে কোনো কিছু খেয়াল করেনি। নিজের মতো করে আয়নার কাছে গিয়ে তার চুল থেকে তোয়ালা খুলে ফেলে চুল মুছতে শুরু করলো। হঠাৎই আয়না দিয়ে বিছানার দিকে চোখ পড়তেই তার চক্ষু চড়ক গাছ। ফট করে পেছনে ঘুরে বিছানার দিকে তাকিয়ে দেখে আহমেদ শুয়ে আছে নির্বিকার ভঙ্গিতে। আহমেদের ঠোঁটে মুখে দুষ্টু হাসি। রোজার রুমে অন্য কারো এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি। কপালে সামান্য ভাঁজ পড়ে রোজার ঠোঁটের কোণে রাগের সামান্য ছোঁয়া। রোজা জোর কণ্ঠে বলে ওঠে, আপনি কি করছেন আপনি এখানে? আহমেদ একইভাবে নির্বিকার ভঙ্গিতে মুগ্ধ হয়ে তাকিয়ে বলে ওঠে, নিজের বউ দেখতে এসেছিলাম, কিন্তু এসে যে বউকে এত হট অবস্থায় দেখতে পাবো তা ভাবিনি। রোজা রেগে আরো কিছু বলতে গেলেই আহমেদের শেষের কথাটা তার স্নায়ুতে বেঁধে যায়। কান গরম হয়ে গেল তার। রোজার খেয়াল হয় যে সে শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে সে আশেপাশে তাকিয়ে নিজের কাপড়গুলো খুঁজতে থাকে। আমার জামা কাপড় কোথায়? এখানেই তো রেখেছিলাম। আহমেদ নিজের হাত উপরে উঠিয়ে রোজাকে বলে, তুমি কি এগুলো খুঁজছো মাই কুইন? আহমেদের হাতে নিজের কাপড় দেখে রোজা নিজেকে ধাতস্থ করে হাতে পেতে বলে, ওগুলো দিন, কাপড় দিন আমার। আহমেদ মিষ্টি হেসে বলে, দিতে ইচ্ছে করছে না মাই কুইন, এভাবেই ভালো লাগছে তোমায়, এভাবেই থাকো। আমি একটু দেখি, কিছু তো করতে দেবো না, দেখি মন ভরাই। আসলেই আগের থেকে বেশি হট হয়ে গিয়েছে তুমি, সিরিয়াসলি। খুব খারাপ হয়ে যাবে কিন্তু, তাড়াতাড়ি কাপড় দিন আমার, একদম ঝামেলা করবেন না, গুলি করে পেট ফুটো করে দেব। রোজার কণ্ঠস্বরে ছিল দৃঢ়তা, কিন্তু সেই তোয়ালের কারণে সে নিজে কিছুটা অস্বস্তিতে পড়ে গেছে। আহমেদ যেন কিছুই শুনতে পায়নি। এক হাত মাথা নিচে রেখে শুয়ে আছে, মুখে মৃদু হাসি। রোজার চোখের সেই কঠোরতা যেন কিছুটা ঠোঁটে এসে ঠেকেছে। তার রাগ আর একটু বাড়ে, কিন্তু আহমেদ যেন সব উপেক্ষা করেই কেবল তাকিয়ে থাকে। আহমেদের দৃষ্টিতে রোজার আরও অস্বস্তি বাড়ে, আরও জোরে চেপে ধরে নিজের গায়ে থাকা তোয়ালেটা। রোজার মধ্যে অস্বস্তি ফুটে উঠেছে। আহমেদ নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, আজ মনে হচ্ছে অনার কাছ থেকে কাচ্চি বিরিয়ানিটা পেয়ে যাব। এই কথার মানে বুঝতে পারল না রোজা। আহমেদ মুচকি হেসে বলল, না মানে তোমার দুর্বলতাটা ধরতে পেরেছে, এবার তোমাকে কাবু করাটা সহজ হবে। রোজার কানে কোনো কথাই যাচ্ছে না। সে নিজের তোয়ালে সামলাতে ব্যস্ত। কোনোভাবেই তোয়ালে ছাড়া যাবে না, খুলে গেলেই সব শেষ। রোজার অস্বস্তি দেখে আহমেদের বেশ হাসি পেল। সে জানে যে রোজা নিজের অস্বস্তি লোকানোর চেষ্টায় আছে, কিন্তু এমন অবস্থায় রোজাকে দেখে যে অনুভূতি আহমেদের মধ্যে জেগেছে সেটাকে দমন করতে পারছে না। ঠিক আছে, এসো কাপড় নিয়েছো, বেশিক্ষণ এইভাবে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। আহমেদ মৃদু হেসে হাতে থাকা কাপড় বাড়িয়ে দিল। রোজার চোখে রাগের ঝিলিক ফুটে উঠল। একদম চালাকি করবেন না, কাছে যেতে পারবো না আমি, কাপড় ছুঁড়ে মারুন আপনি, আমি ধরে নেব। সে কঠোর স্বরে বলল, যদিও ভেতরে ভেতরে সে নিজেও কিছুটা অস্বস্তি বোধ করছিল। আহমেদ এবার বিছানা থেকে উঠে পড়ল। রোজা যেন বেশ ভয় পেল। দৃঢ় কিন্তু কাঁপা কণ্ঠে বলল, এই আপনি উঠলেন কেন? ওখানেই থাকুন। আজব, আবার কাছে আসছেন কেন? কাছে আসবেন না খবরদার। আহমেদ অবাক হওয়ার ভান করে বলল, আরে বাহ, তুমি আমাকে ভয় পাচ্ছ মাই কুইন? ভাবা যায় সিক্রেট আন্ডার কভার টিম লিডার AJ রোজা আমাকে ভয় পাচ্ছে। তা কতদিন পর তোমার ভয়ের তো মুখটা দেখলাম। অবশেষে তোমার দুর্বলতা ধরতে পারলাম আমি। পাবলিক জানতে পারলে তোমায় বয়কট করবে, আর ক্রিমিনালরা জানতে পারলে তো আমাকেই তাদের সুরক্ষার জন্য তুলে নিয়ে যাবে। রোজা মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে, তবে সে নিজের দৃঢ়তা হারালো না। শুনুন, আমি অনুরোধ করছি, কাপড়গুলো দিয়ে দিন প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে, আকরাম চৌধুরীর সাথে দেখা করতে যেতে হবে, আজ অনেক কাজ আছে। আহমেদ কিছু একটা ভেবে বলল, ঠিক আছে দিচ্ছি, তবে একটা শর্তে। রোজা ভ্রু কুঁচকে বলল, কি শর্ত?
আমাকেও নিয়ে যেতে হবে। আমিও তোমার সাথে ওই আকরাম চৌধুরীর সাথে দেখা করতে যাব। রোজা ভাবল এখনই না বলে উঠবে। এইসব অফিসিয়াল কাজে এই লোকে নিয়ে গিয়ে সে কী করবে, কিন্তু এই লোককে বিশ্বাস নেই। বলা তো যায় না, এক্ষুনি অভদ্রের মতো অন্য একটা শর্ত দিয়ে বসতো। একটা চুমু দিতে হবে। তখন রোজা কি করবে, তার থেকে এই শর্তই মেনে নেওয়া শ্রেয়। রোজা স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, মানলাম, তাই হবে, নিয়ে যাব আপনাকে, এবার দিন। হঠাৎ করে আহমেদ বেশ ভদ্রলোকে রূপান্তরিত হলো। রোজার পেতে রাখা হাতে সুশীলভাবে কাপড় দিয়ে দিল। কাপড় হাতে পাওয়ার সাথে সাথেই রোজা ছিটকে সরে এলো আহমেদের থেকে। আহমেদ মৃদু হেসে আবারও বিছানার দিকে ফিরে এলো। রোজা এবার আতকে পড়ে উঠল। কি ব্যাপার? আহমেদ বিছানায় বসেই না বুঝে বলল। কি? রোজার দাঁত খিচে বলল, আপনি যাচ্ছেন না কেন? আমি তো চেঞ্জ করব। আহমেদ এবার বিছানায় শুয়ে সিরিয়াস ভঙ্গিতে মৃদু হেসে বলল, কাপড় চেয়েছিলে দিয়েছে, তাও দিতাম না, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না বলে দিলাম। এখন কিছু উল্টোপাল্টা করলে তো আবার আমাকে অসভ্য নির্লজ্জ বলে উঠবে। এই কারণে ভদ্রলোকের মতো দিয়ে দিলাম কাপড়। কিন্তু আমাকে বাইরে বের হতে যেতে হবে, তাতে বলো না মাই কুইন। আহমেদের ঠোঁটের কোণে খেলা করে সেই মৃদু হাসি যেন রোজার গোপন অনুভূতিকে কাঁপিয়ে দিল। রোজা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো, তার চোখে রাগ আর লজ্জার মিশ্রণ, কিন্তু তার ভেতরে কোথাও একটা অদ্ভুত শিহরণ কাজ করছিল। এই লোক শুধু শুধুই তার সময় নষ্ট করছে। রোজা এবার নিজেকে ধাতস্থ করে ধীর কণ্ঠে বলল, দেখুন। আহমেদ ফটাফট বলে উঠল, দেখতে তো চাচ্ছিলাম, তোমার দেখতে দিলে কই। যদিও আমি অনেক ভদ্র একজন মানুষ, তাই একবারে বাসর রাতে ভালো করে দেখবো বলে পরিকল্পনা করেছে। রোজার কান গরম হয়ে গেল, জোর গলায় বলে উঠল, ছি, অশ্লীল। বলেই রোজা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। আহমেদ চোখে একটু চমক নিয়ে উঠে বসল, যেন বেশ অবাক হয়েছে। নির্বিকার ভঙ্গিতে বলল, যা বাবা, এত বড় অপমান! এইভাবে মুখের সামনে ঢাস করে দরজা লাগালো। ঠিক আছে, মনে রাখলাম। আমিও বাসর ঘরে ঢুকে এইভাবে দরজা আটকে তোমাকে চমকে দেব, এরপর তোমার কাছে যাব। একটু থেমে আহমেদ আবারও বলল, আমি তো আবার অনেক দয়ালু মানুষ, তোমাকে তো বাসর ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকাতে পারবো না। না হলে আমি বাসর করবো কার সাথে, ভেবে তো আমার নিজের কলিজা কেঁপে উঠছে। ঠিকভাবে তৈরি হয়ে নিচে রোজা মাত্রই আবার বাথরুম থেকে বের হলো, কিন্তু এবার তার মেজাজটা চরম পর্যায়ে খারাপ হয়ে গেল। এই লোকটা এখনও তার বিছানায় আয়েশ করে শুয়ে রয়েছে, পায়ের উপর পা তুলে এমনভাবে আছে যেন সে কোনো দেশের রাজা বাদশা। অবশ্য নিজেকে তো সে রাজা বাদশাই মনে করে, না হলে আবার রোজাকে মাই কুইন বলে ডাকে নাকি। মুখ কুঁচকে রোজা ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, আপনি এখনো যাননি কেন? আহমেদ চোখ বন্ধ করে শুয়েছিল। রোজার আগমনে চোখ খুলে বলল, আজব ব্যাপার, কোথায় যাব? তো কি এখানে আমার ঘরে থাকার পরিকল্পনা করেছেন? আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলল, ছি রোজা, এভাবে বলতে হয় না। এভাবে কেউ স্বামীর সাথে আলাদা ঘর করে ভাগাভাগি করে? এভাবে নিচু মন মানসিকতা মানুষের মতো আমার আমার করতে নেই। যেটা আমার সেটা তোমার, আবার যেটা তোমার সেটা আমার। রোজা হাতে ঘড়ি পড়তে পড়তে ভ্রু কুচকে তাকিয়ে বলে উঠল, এসব গাঁজাখুরি আলাপ বাদ দিন। আমার সাথে যদি সত্যি যেতে চান তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আর যেতে না চাইলে দ্রুত বিদায় হন এ ঘর থেকে। আহমেদ ভাব দিয়ে বলে উঠল, তোমার কি মনে হয় আমি কি গায়ক থেকে নায়ক হতে পারি না? আমি একজন সেলিব্রিটি মানুষ, আমি সবসময় তৈরিই থাকি। দেখো কত হ্যান্ডসাম লাগছে আমাকে। রোজা বিছানার দিকে তাকিয়ে আহমেদের উপর থেকে নিচ পর্যন্ত দেখল, এরপরে বাঁকা হেসে বলল, হুম, খুব হ্যান্ডসাম লাগছে। এতটাই হ্যান্ডসাম লাগছে যে আমার আপনাকে দেখতে ইচ্ছা করছে না। আহমেদের যেন গায়ে লাগলো না রোজার কথা। রোজা ঘড়ি পরে কোট পড়তে পড়তে কিছু একটা ভেবে ফট করে তাকালো আহমেদের দিকে। আহমেদ ততক্ষণে এগিয়ে এসে নিজেকে আয়নায় দেখতে ব্যস্ত। চুলগুলো ঠিক করে হাতের ঘড়িটাও ঠিক করে নিল সে। মনে মনে পড়ে উঠল, আমি নিশ্চিত রোজার চোখে সমস্যা আছে। মনে হয় আমি চলে যাওয়ার পর ঠিক মতো ছোট মাছ খাইনি, নাহলে আমার মতো হ্যান্ডসাম ছেলেকে কেউ বলে যে আমি হ্যান্ডসাম নই। রোজা ফট করে আহমেদের দিকে তাকিয়ে বলল,
আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আমি তো গোসলে যাওয়ার আগে দরজা ঠিকমতো লক করে রেখেছিলাম, আপনি ভেতরে ঢুকলেন কি করে? আহমেদ রোজার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তোর মনটাও তো একদম হাই কোয়ালিটির সিকিউরিটি দিয়ে লক করা ছিল, তাও তো অনায়াসে তোমাকে মনে ঢুকতে পেরেছে। এই দরজা এমন আর কি। রোজা এবারও দীর্ঘশ্বাস ফেলল। এই লোকের থেকে কখনোই সোজা প্রশ্নের সোজা উত্তর আশা করা যায় না, আশা করাই বৃথা। রোজা এবার সবকিছু ঠিকঠাক করেই চুলটা বেঁধে নিল। এরপরে বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে। রোজা এগোতে নিলেই আহমেদ হঠাৎ করে তার হাত ধরে হাঁচকা টান দিয়ে নিজে কাছে নিয়ে আসে। হঠাৎ করে এভাবে হাতে টান পড়ায় রোজা চমকে যায়। কি করছেনটা কি? আবার অসভ্যতামি শুরু করেছেন? হাত ছাড়ুন। আহমেদ এবার ভদ্র মানুষের মতো রোজার হাত ছেড়ে দিল। রোজা মনে মনে বেশ অবাক হয়ে গেল। লোকটা একবার বলাতেই ছেড়ে দিল, এত ভালো কিভাবে হয়ে গেল? কিন্তু উপরওয়ালা বোধ হয় চাইল না যে রোজা আহমেদকে ভালো বলুক। ন্যানো সেকেন্ডের মধ্যেই আহমেদ এবার রোজার কোমর পেঁচিয়ে ধরে নিল। নিজের কোমরে আহমেদের অনাকাঙ্ক্ষিত স্পর্শে রোজা এবার কেঁপে উঠল। তার দু হাত আপনা আপনি আহমেদের শার্টের কলার চেপে ধরল। কোনোভাবেই নিজেকে ধাতস্থ করে রোজা এবার অন্যদিকে তাকিয়ে বলল, ছাড়ুন, এভাবে অসভ্যের মতো কামড়ে ধরেছেন কিসের জন্য? আহমেদ কিছুক্ষণ নেশা ভরা চোখে তাকিয়ে রইল রোজার দিকে। এরপরে কাতর কণ্ঠে বলল, তুমি এমন কেন হয়ে গেলে মাই কুইন? আগে তো কখনো এমন করতে না। আগে তো আমি তোমার হাতটা ধরলে পর্যন্ত লজ্জায় মিয়ে পড়তে, আমাকে তো পাগলের মতো ভালোবাসতে। আর এখন তোমার কাছে আছে দেখে ধমকাচ্ছ, সব কিছু জানার পরেও এখন আমার সাথে এমন ব্যবহার করছো, এটা কি ঠিক? রোজা অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। এই লোকের কথায় জালে সে বরাবরই ফেঁসে যায়। এমনভাবে আকুতি ভরা কণ্ঠে কথা বলে যে রোজার মন আপনা আপনি গলে যায়। রোজা নিজেও জানে আহমেদের সাথে কতটা খারাপ ব্যবহার করেছে সে। তার নিজেরও খুব খারাপ লাগছে, বুকটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, সে নিরুপায়। সে এখন আর 5টা প্রেমিকার মতো নিজের ভালোবাসা প্রকাশ করতে পারবে না, আর 5টা প্রেমিকার মতো চেঁচিয়ে বলতে পারবে না যে হ্যাঁ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। তাকে গোপনেই ভালোবেসে যেতে হবে। রোজা এবার অস্বস্তির চোখে নিয়ে আহমেদের দিকে তাকিয়ে বলল, আমি আমি একদম বদলে যাইনি, আপনি আমাকে ভুল বুঝছেন। জাভেদ রায়ানের বিষয়টা মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে। আপনি তো জানেনই যে এখন সারা দিন বিভিন্ন কেস সলভ করতে গিয়ে আমার মাথা ঠিক থাকে না। আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাইনি আমি, সরি। আহমেদ মুচকি হেসে বলল, আজকাল বেশ ভালোই সরি বলতে শিখেছ, কথায় কথায় সরি বলছো। এরকম করেই চুমো খাওয়াটা শিখে নেবে, কথায় কথায় যেন চুমো খেতে পারো। রোজা এবার গরম চোখে তাকালো আহমেদের দিকে। এক্ষুনি না এই লোকটা সিরিয়াস হয়ে গিয়েছিল, এখন আবারও আগের মতো শুরু করে দিল। এই লোকের সাথে থাকলেই রোজার কান সবসময় গরম হয়ে যায়। এত নির্লজ্জ কথাবার্তা কোথা থেকে শিখে আসলো সে ভেবে পায় না। চাকরিতে জয়েন হবার পর তো রোজাও অনেক দেশে বিভিন্ন কাজে গিয়েছে। কই, রোজা তো বিদেশে গিয়ে এসব শিখে আসেনি। তাহলে কি এই লোকটাকে কানাডাতে গিয়ে নির্লজ্জ কথাবার্তা বলার ট্রেনিং নিয়ে এসেছে? আহমেদ এবার কোনো কথাবার্তা ছাড়াই টুপ করে রোজার কপালে চুমু খেয়ে নেয়। এরপরে রোজার দিকে তাকিয়ে বলে, ঠোঁটে তো চুমু খেতে দেবে না, আর তোমার এই তেতো চলন্ত ঠোঁট দুটোতে চুমু খাওয়ার ইচ্ছেও নেই আমার। রোজা ভ্রু কুঁচকে গেল। তার ঠোঁটকে এত বড় অপমান! আহমেদ আবারও বলে উঠল, আগে তোমার ঠোঁট দুটো দেখে কত মিষ্টি মনে হতো, গোলাপের পাপড়ির ন্যায় ছিল, আর এখন ক্যাকটাসের মতো। সবসময় খালি এই ঠোঁট দুটো দিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করো, ভিলেনের মতো কথাবার্তা বলো, এই কারণে তো তেতে মনে হয়। রোজা কটমট করে তাকালে আহমেদ আবারও বলে ওঠে, যেদিন আমাদের শরীর মোতাবেক বিয়ে হয়ে যায় এবং তুমি আগের মতো আমার সাথে ভালোবেসে মিষ্টি করে কথা বলবে, সেদিন তোমার ঠোঁটে একটা বড় করে চুমু খাবো। আহমেদ গাড়ি চালাচ্ছে, পাশে বসে রোজা অনবরত কাউকে ফোন করার চেষ্টা করছে। আহমেদ বেশ অনেকক্ষণ ধরেই দেখছে রোজার ফোন নিয়ে অস্থিরতা। মেয়েটা ফোন নিয়ে খালি বারবার কলের উপর কল করেই যাচ্ছে। আহমেদ এবার অসহায় কণ্ঠে বলে উঠল, যেভাবে তুমি ফোনের দিকে নজর দিচ্ছ, যেভাবে ফোনের জন্য তোমার অস্থিরতা আলোর গতিতে বাড়ছে, সেভাবে যদি আমার প্রতি একটুখানি অস্থিরতা থাকতো, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। রোজা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, মানে আমাকে আর কোমর থাকতে হতো না, ভাবা যায় 3 বছর আগে বিয়ে করেছে,
অথচ এখন আমি কুমার। মিডিয়ার লোকজন শুনলে তো আমাকে তাৎক্ষণিক বয়কট করবে, আর আমার ফ্যান ফলোয়ার শুনলে তো তারা আমাকে দুর্বল ভেবে কলকাতা হার্বাল খাওয়ার পরামর্শ দিয়ে দেবে। ছি। রোজা বিরক্তিতে চোখ ফিরিয়ে নিল। কেন যে সে ভেবেছিল যে এই লোকটা হয়তোবা এখন কোনো সিরিয়াস কথা বলবে, কিন্তু কিছু একটা মাথায় আসতেই ফট করে রোজা আহমেদের দিকে তাকিয়ে বলল, এই এক সেকেন্ড, আমি সকাল থেকে খেয়াল করছি আপনি বারবার বিয়ে বিয়ে বউ বউ এসব করছেন। কিসের জন্য বলুন তো? বারবার এসব বলে কি প্রমাণ করতে চাচ্ছেন? আমাদের 3 বছর আগেই বিয়ে হয়ে গিয়েছে। দেয়ালেরও কান থাকে। আর একটা কথা, ভালো করে মনোযোগ দিয়ে কানের মধ্যে ঢুকিয়ে রাখুন, আমাদের কোনো রকম বিয়ে হয়নি। আমি ওই বিয়ে মানি না। আহমেদ ফট করে বলে উঠল। কিন্তু তুমি তো সাইন করেছিলে রোজা। রোজা এবার কটমট করে তাকিয়ে বলল, হ্যাঁ করেছি, সাইন করেছি, আমাদের বিয়েও হয়েছে, কিন্তু আমাদের বিয়েটা এখনো বৈধ হয়নি, বুঝেছেন? আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি কোথাও একটা শুনেছি আমাদের ধর্মে অভিভাবক ব্যতীত বিয়ে করলে সেই বিয়ে জায়েজ হয় না। আহমেদ আবারও বলে উঠল, আমি তো এই কারণে তোমাকে শরীয়ত মোতাবেক বিয়ে করে নেই। আমাদের তো ধর্মীয় মতে বিয়ে হয়নি রোজা, এই কারণে তো শুধু রেজিস্ট্রি করে বিয়ে করেছে। রোজা এবার কোনো মতে বলে উঠল, যা হয়েছে হয়েছে, এসব ভুলে যান। আর এগুলো কথা ভুলেও মুখে আনবেন না, কেউ জানতে পারলে বিপদ। বিশেষ করে মামনি জানতে পারলে আমাদেরকে কখনো ক্ষমা করবে না। আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলল, মামনিকে আমি এখন এমনিতেও বলবো না, কিন্তু যেহেতু তোমার টিমের সবাই এখন জেনে গেছে, তাহলে আমি আর কেন মুখ বন্ধ রাখবো? অনেক কষ্টে মুখ বন্ধ রেখেছিলাম এতদিন, ভাবছি কয়েক মাসের মধ্যে মিডিয়া তো জানিয়ে দেবো। রোজা এবার চমকে তাকালো আহমেদের দিকে। আমার টিমের সবাই জানতে পেরেছে মানে? আহমেদ বাঁকা হেসে বলল, মানে তোমার টিমের সবই জানতে পেরে গিয়েছে যে তুমি আমার বউ। রোজা এখনো অবাক হয়ে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। তার টিমের সবাই জানতে পেরে গেছে মানে কি? তারা জানবে কিভাবে? 3 বছরে একবারও এসব শব্দ উচ্চারণ করেনি রোজা। অবাকের চূড়ান্ত পর্যায়ে থাকা রোজার দিকে তাকিয়ে আহমেদ এবার বলে উঠল, তুমি কি সবাইকে বোকা ভাবো? নিজের পার্সোনাল ইনফোর ফাইল ওদেরকে দিয়ে গুছোতে দেবে আর তোমার ম্যারিটাল স্ট্যাটাসের দিকে তাদের নজর পড়বে না? তা কি করে ভাবলে তুমি? রোজা এবার চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করল, সিটে মাথাটা এড়িয়ে দিল। আহমেদ সামনের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, ওদের কিছু বলো না, ওরা এমনিতেই ভয় পেয়ে গিয়েছে। আর তাছাড়া ফাইলের সবার চোখ পড়তে পারে, এতে কারো দোষ নেই। আহমেদের কথায় রোজা ছোট্ট করে বলে উঠল। আচ্ছা। একটু পর রোজা আবারও বলে উঠল, ওরা যদি মামনিকে বলে দেয়? আহমেদ গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে পড়ল। হুম, বলবে না, আমি কাউকে জানাতে নিষেধ করেছে। প্রথমে একটু চমকে গেলেও এখন রোজা নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করছে। সত্যি কখনো ঢেকে রাখা যায় না, একদিন না একদিন সবাই জানতে পারতই। তাই এই নিয়ে রোজা বেশি বাড়াবাড়ি করবে না। কেউ যদি নিজে থেকে জানতে পারে তাহলে জানুক, তবে সময় আসলে যারা জানে না তাদেরকে রোজাও আহমেদ নিজ দায়িত্বে জানিয়ে দেবে। কিন্তু তার অনুমতি ব্যতীত তার পার্সোনাল ইনফোর ফাইলের খুঁটিনাটি পর্যবেক্ষণ করার জন্য ওদের সবাইকে একটা ছোটখাটো শাস্তি দিবে বলে রোজা ভেবে রাখল। দপদপ করে আগুন জ্বলছে আহমেদের মাথায়। তার এখন ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দিতে। সে যে কিভাবে রোজার ফাঁদে পা দিল সেটা সে নিজেই এখন ভেবে পাচ্ছে না। নিজের মাথাটা দেয়ালে ঠুকতে পারলে ভালো হতো। রোজা আজও নিজের কাজের প্রতি যতটা নিবেদিত, ততটাই আহমেদের প্রতি এক ধরনের চাপা ভালোবাসা লুকিয়ে রাখে। আহমেদ, যার হাস্যরস ও দুষ্টুমি সবসময় রোজাকে বিরক্ত করার চেষ্টা করে, আজও তার থেকে কোনো সুযোগ মিস করেনি। আহমেদ রোজার সাথে বিউরোতে যাওয়ার জন্য জোর করে গাড়িতে উঠে বসেছিল। একটু আগের ঘটে যাওয়া ঘটনার জন্য আহমেদের মেজাজটা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সে একজন জনপ্রিয় মিডিয়া পার্সোনালিটি হয়ে কিভাবে এই মেয়েটার ফাঁদে পা দেয়, ছি, ভেবেই মাথা কেটে যাচ্ছে আহমেদের। একটু আগেই তারা সিআইডি ব্যুরোতে এসে পৌঁছে গেছে, কিন্তু আহমেদ যখন উৎফুল্লিত মন নিয়ে গাড়ি থেকে নামতে যাবে তখনই রোজা হঠাৎ করে তাকে আটকে দিল এবং বলে উঠল, আপনি যাবেন না? আপনার ওখানে যাওয়ার কোনো দরকার নেই, চুপচাপ বসে থাকুন, আমি কাজ করে 5 মিনিটের মধ্যে চলে আসছি।
কিন্তু আহমেদ নিজেও নাছোড়বান্দা, সে রোজার সাথেই যাবে। আজ রোজার সাথে যাওয়ার জন্যই সে মুখে মাস্ক লাগিয়ে এসেছে, যাতে কেউ চিনতে না পারে। শুধুমাত্র আকরাম চৌধুরী জানে যে আহমেদের সাথে রোজার একটা ভালো সম্পর্ক রয়েছে। এই কারণে আহমেদকে এখানে দেখে আকরাম চৌধুরী কোনোভাবেই অবাক হবে না। কিন্তু বাকি স্টাফদের জন্য সে মাস্ক লাগিয়ে এসেছে। রোজা যখন বুঝতে পারলো আহমেদ এত সহজে হার মানবে না, তখন কৌশলের আশ্রয় নিল। গাড়ি থেকে নামতে নামতে দরজা বন্ধ করে লক করে দিয়ে আহমেদকে ভেতরে আটকে রেখে নিজেই হেঁটে বুড়োর দিকে চলে গেল। আহমেদ আহামক বনে গেল। চোখে পলকের মধ্যে কি হয়ে গেল বুঝতে পারল না। এটা কি হলো? রোজা নিজের মুচকি হাসিটা আড়াল করল। রোজা বাইরে থেকে যতই কঠোর লাগুক, তার ভেতরে কেমন যেন একটা প্রশান্তি। কিন্তু আহমেদ, সে মুখ ফুলিয়ে গাড়ির মধ্যে বসে রইল। অভিমান আর রাগ মেশানো মেজাজে মনে মনে ঠিক করে ফেলল সে রাগ দেখিয়ে রোজাকে শায়েস্তা করবেই। সময় গড়িয়ে গেল, কিন্তু আহমেদ তার জায়গা থেকে নড়ল না। রোজার ফেরার জন্য অপেক্ষা করতে করতে সে ভাবল, মাই কুইন, আমার সাথে এত বড় বেইমানি করলে তো ঠিক আছে। বেইমানি কাকে বলে, কত প্রকার ও কি কি, এবার আমি তোমাকে বোঝাবো। ফিরে এসো। তবে এখন যদি বোঝাতে না পারি, তাহলে বাসরাতে হারে হারে ঠিকই বুঝিয়ে দেব। ম্যাম, আপনার জীবনের ঝুঁকি রয়েছে। খুব দৃঢ় কণ্ঠে বলে উঠল আকরাম চৌধুরী। রোজার জায়গায় অন্য কেউ থাকলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কথাটা শোনা মাত্রই ভয় পেত। তবে রোজার মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। সে স্বাভাবিকভাবে বলে উঠল, যেদিন থেকে এই ডিপার্টমেন্টে জয়েন করেছি সেদিন থেকে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছি। আপনি আমাকে বারবার এসব কথা বলে কি বোঝানো ট্রাই করছেন? আকরাম চৌধুরী নীরব থাকতেন। একটু থেমে রোজা আবারও বলল, আপনার কি মনে হয় আমি জীবন হারানোর ভয় পাই? আকরাম চৌধুরী আবারও বোঝানোর ভঙ্গিতে বলেন, ম্যাম, বিষয়টা বোঝার চেষ্টা করুন। জেনে বুঝে নরকে যাবেন না। আপনি একা একা কিছুই করতে পারবেন না। বিশ্বাস করুন, আপনার জীবনের চরম ঝুঁকি আছে ম্যাম। আর বিশেষ করে রোজা ভ্রু কুচকে বলল। বিশেষ করে আকরাম চৌধুরী একটু অস্বস্তিকর ভঙ্গিতে বলল, আপনার পরিবারেরও তো ঝুঁকি আছে ম্যাম। আপনি কোনো মতো নিজেকে সুরক্ষা দিতে পারলেও আপনার পরিবারের কিন্তু অনেক বড় ঝুঁকি আছে। তারা কিন্তু বেশ বিপদে পড়বে। রোজা তাচ্ছিল্যে হেসে বলল। আমার আবার পরিবারও আছে। আকরাম চৌধুরী জানতেন যে রোজা এমন কথাই বলবে। তিনি আবারও বললেন, ম্যাম দেখুন, আপনার যে পরিবার নেই আপনি এটা কখনো অস্বীকার করতে পারবেন না। অন্তত আমার সামনে না। রাজিয়া ম্যাম আছে, আহমেদ স্যার আছে, আপনার মামা আছে। তারা কি আপনার পরিবার নয়? আপনি কি তাদেরকে ভালোবাসেন না? রোজা এবার মুখ খুব সিরিয়াস ভঙ্গিতে পড়ে উঠল। ওয়েট, আপনি তাহলে বলতে চাচ্ছেন যে এই মানুষগুলোর প্রাণের ঝুঁকি আছে? আকরাম চৌধুরী এবার হেসে বলে উঠলেন, তাছাড়া কি বলছি ম্যাম? আমি তো আপনাকে এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করছি। আপনার পরিবারে বলতে তো এনাদেরকেই বোঝাচ্ছি। রোজার মাথায় এবার ভাঁজ ভেঙে পড়ল। তার মানে ইতিমধ্যে শত্রুদের ধূর্ত চোখ আহমেদের দিকে গিয়েছে। রাজিয়া রহমানের দিকে তো অনেক আগে গিয়েছিল। তার নিজের যা কিছু হয়ে যাক না কেন, সে কোনোভাবে রাজিয়া রহমান আহমেদ এবং তার মামার কোনো ক্ষতি হতে দিতে পারে না। রোজার মামা 2 সপ্তাহ আগেই সৌদি আরব থেকে ফিরে এসেছে। এই পর্যন্ত রোজা শুধুমাত্র 2বারই গিয়েছিল তার মামা মোর্শেদ ইসলামের সাথে দেখা করতে। এর মধ্যে যে শত্রুরা তাদেরকে খেয়াল করে ফেলেছে, এটা মাথায়ও আসেনি রোজার। কিছুক্ষণ নীরব থাকলো রোজার নীরবতা দেখে আকরাম চৌধুরী এবার চোখের ইশারা করে তার অ্যাসিস্ট্যান্টকে কিছু বলেন। 2 মিনিটের মধ্যে আকরাম চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট একটা ট্রেতে করে 2 কাপ কফি নিয়ে এলো। আকরাম চৌধুরী 1 কাপ রোজার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ম্যাম প্লিজ। রোজা একবার কফি কাপের দিকে তাকালো, একবার আকরাম চৌধুরীর দিকে তাকালো। এরপরে কফি কাপটা হাতে তুলে নিতে গিয়েও নিল না। ফট করেই টেবিল থেকে উঠে পড়ল। তার দেখা দেখি আকরাম চৌধুরীও দাঁড়িয়ে গেলেন। রোজার এবার 2 আঙুল দিয়ে নিজের কপাল ঘষে বলে উঠল, আজ আর না থাকি, পরে একদিন এসে খেয়ে যাব। আমার জন্য কেউ একজন অপেক্ষা করছে। আর আপনি একটা কাজ করুন, আমি আপনাকে কিছুক্ষণের মধ্যেই একজনের ছবি মেইল করে পাঠিয়ে দিচ্ছি। সেই ছবির লোকটার সমস্ত ডিটেলস আমার চাই। আপনি একটু কষ্ট করে সেগুলো বের করুন। আর
কিছুক্ষণ থেমে রোজা আবারও বলে উঠল, আমার নিজের প্রাণের ঝুঁকি থাকলেও আমি এ কাজটা করব, কিন্তু তার আগে আমার কাছের মানুষদের যাদের প্রাণের ঝুঁকি রয়েছে তাদেরকে আমার কাছ থেকে দূরে সরাতে হবে। একটা কথা কানের মধ্যে ঢুকিয়ে রাখুন মিস্টার আকরাম চৌধুরী, যে করেই হোক জাভেদ রায়ানের বিরুদ্ধে আমার সমস্ত প্রমাণ চাই, আমার সমস্ত প্রমাণ চাই, এমন এমন বিপজ্জনক প্রমাণ চাই যাতে ওপর মহল থেকে ওকে একদমই এনকাউন্টার করার অর্ডার এসে যায়। বলে হন হন করে বিউরো থেকে বেরিয়ে এলো রোজা। কিছুক্ষণ পর রোজা ফিরে এলো, তার চোখে একটু অবাক ভাব। গাড়ির কাছে এসে আহমেদকে অভিমানের মূর্তি বানিয়ে বসে থাকতে দেখে কেন জানি রোজার মনে মনে বেশ হাসি পেল। খুব কষ্ট করে হাসি চেপে বলল, কি সমস্যা আপনার? এত মুখ ভার করে বসে আছেন কেন? বউ মরে গিয়েছে নাকি? শেষের কথাটার জন্য আহমেদ কটমট করে তাকালো রোজার দিকে। জীবন্ত থাকার পরেও নিজেকে মৃত বলছে, তাও আবার উঁচু গলায়। আজ একটু কম ভালোবাসলে রোজার কানে নিচে দুটো থাপ্পড় লাগাতো আহমেদ। একটু বেশি ভালোবাসে দেখে কিছু বলতেও পারছে না। রোজাকে আঘাত করলে তো তার নিজেরই কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম। আহমেদ তাও একটু রাগ দেখাতে চাইল, কিন্তু রোজার চোখে দুষ্টুমির ঝিলিক দেখতে পাচ্ছিল সে। মেয়েটা কি তার সাথে ফাজলামো করছে? এই জন্যই আহমেদ চোখ ঘুরিয়ে নিয়ে মুখে চাপা রাগ রেখে চোখের কোণায় মুচকি হাসি দিয়ে বলল, আমি রাগ করেছি, অভিমান করেছি। তুমি আমাকে গাড়িতে ফেলে চলে গিয়েছ। এত বড় একটা বেমানি আমার ফ্যান ফলোয়ার্স এসব অনসর একদম সহ্য করবে না। এখন তোমার একটা কাজ আছে, আমার মনের মতো করে রাগ ভাঙাও। রোজা চমকে বলল, তাই নাকি? তা কি করতে হবে? আহমেদ বাঁকা হেসে রোজার মুখের দিকে তাকিয়ে বলল, তেমন কঠিন কোনো কিছু না, শুধু আমার গালে একটু চুমু দাও, তবে রাগ ভাঙবে। রোজা তাচ্ছিলে বলল। ইন ইউর ড্রিমস কখনোই না। আহমেদ এবার অন্যদিকে ফিরে বলে উঠল, কাছে আছে তো মর্ম বুঝছো না। যেদিন থাকবো না সেদিনই মানুষটার গুরুত্ব বুঝবে। যেমনটা এই 3 বছর আমার অনুপস্থিতির যন্ত্রণা সহ্য করেছ। যেদিন সত্যি সত্যি হারিয়ে যাব সেদিন কেটে কেটে সাগর বানিয়ে গোল পাবে না। আহমেদ কথাটা মজার ছড়ে বললেও রোজা মুহূর্তের জন্যই থমকে গেল। অন্যমনস্ক হয়ে গেল তার মস্তিষ্ক। মনে পড়ে গেল একটু আগে আকরাম চৌধুরীর বলা একটি বাক্য। আপনার পরিবারের ঝুঁকি আছে ম্যাম। রোজা গাড়িতে থাকা পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। আহমেদের কথায় সে আসলে ভয় পাচ্ছে এখন। যদিও কিছু বলল না, কিন্তু তার চোখে এক ধরনের ভয় ফুটে উঠল, তা আহমেদ দেখতে পেল না। রোজার বুক ধুকপুক ধুকপুক করছে। এই 3 বছরে রোজা একবারও কখনো এমন ভয় অনুভব করেনি যেটা এই মুহূর্তে সে করছে। আকরাম চৌধুরীর বলা কথাগুলো তার মাথায় এখনো চরকির মতোই ঘুরপাক খাচ্ছে। কথাগুলো একদমই ভুল নয়। কোনো মানুষেরই তার কাছে থাকা মানেই নিজের বিপদ ডেকে আনা। পায়ের ক্ষতটা কিছুটা কমে এসেছে রোজার, যদিও যন্ত্রণাটা এখনও রয়েছে, কিন্তু রোজা সেসবে এখন পাত্তা দিল না। বিছানার উপর বসে নিজেই নিজের ব্যান্ডেজ খুলতে শুরু করলো। এই ব্যান্ডেজ দেখলেই তার গা জ্বলে উঠছে। এসব তার কাছে বোঝা মনে হয়। ব্যান্ডেজ খুলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে রোজা একটা ক্রিম নিয়ে পায়ের আহত স্থানে লাগিয়ে দিল। আজ খুব ক্লান্ত লাগছে তার। আহমেদকে তার ফ্ল্যাটে ড্রপ করে দেওয়ার পর রোজা আরও অনেক কাজ করেছে। তার মূল উদ্দেশ্য অন্য হলেও সে তার অন্যান্য কাজগুলোকে অবহেলা করতে পারে না। বিভিন্ন কেসের কাজ সলভ করতে তার আজ অনেক বেশি ক্লান্ত লাগছে। বিছানায় গায়ে লিয়ে দিতেই তার চোখে নেমে এলো রাজ্যের ঘুম, কিন্তু তাও সে ঘুমোতে পারল না। রোজা খুব ভালো করেই জানে জাভেদ কখনো হাত পা গুটিয়ে বসে থাকার মানুষ না। সে নিশ্চয়ই বসে বসে কোনো শয়তানি পরিকল্পনা আঁটছে এবং যে কোনো সময় তাদের ওপর তা ফলাতে পারে। হঠাৎ করেই রোজার মস্তিষ্কে একটি সূক্ষ্ম ঝিলিক দিয়ে উঠল, কিন্তু একটা কথা ভেবেই ফট করে বিছানার পাশে থাকা ক্যালেন্ডারে ভালো করে তাকিয়ে থাকলো। আজ 10 তারিখ, অর্থাৎ কালকে 11 তারিখ, আর পরশুদিন সেই বিশেষ দিনটা। মুচকে হাসলো রোজা। এই 3 বছরে সে এই বিশেষ দিনটাকে নিজের মতো করে অগোচরে উদযাপন করলো। এবার অন্যরকমভাবে উদযাপন করবে বলে ভেবে নিল। মৃদু হেসে রোজা বিড়বিড় করে পড়ে উঠল, 12ই অক্টোবর, আবারও স্বাগতম তোমাকে। চোখ ফিরিয়ে নিয়ে রোজা শুয়ে শুয়ে তার মাথার উপরে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ একটা বড় সিদ্ধান্ত নিয়ে বসল। এটাই সুযোগ।
সে নিজে মরবে কিন্তু অন্যদেরকে মরতে দেবে না। সে নিজের ক্ষতি দেখে নিতে পারবে, কিন্তু তার কাছের মানুষদের ক্ষতি সে বেঁচে থাকতে দেখতে পারবে না। বারান্দায় বসে চা খাচ্ছেন আকরাম চৌধুরী। তার হাতে অসংখ্য ফাইল। টি টেবিলে রাখা দুটি ফোনের দিকে তাকিয়ে তিনি আবারও ফাইলের দিকে নজর দিলেন। যে করেই হোক কাঙ্ক্ষিত তথ্যটা পাওয়াই লাগবে। টেবিল থেকে চায়ের কাপটা উঠিয়ে একটু চুমুক দিতে পেছন থেকে তাকে কেউ জড়িয়ে ধরল। আকরাম চৌধুরীর বুঝতে একটুও অসুবিধা হলো না যে কে তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে থাকা হাতটা টেনে তিনি সামনে ঘুরিয়ে আনেন। কিরে মা, এতক্ষণে তোর ফেরার টাইম হলো? সাদা শার্টের ওপর মেরুন রঙের কোট পরে থাকা খুব আধুনিক গড়নের তরুণীটি এবার সামনে থেকে আকরাম চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ বাবা। আকরাম চৌধুরী নিজের মেয়ের মাথায় হাত পুড়িয়ে দিলেন। আমিও তো অনেক মিস করেছি। সারাদিন তো একবারও বুড়ো বাপটার সাথে কথা বলিস নেই। এই তরুণীটির নাম হলো তিশা। সে বর্তমানে একজন গোয়েন্দা দলের সাথে যুক্ত রয়েছে। বংশ পরম্পরা অনুযায়ী সে এই ডিপার্টমেন্টে এসেছে। আকরাম চৌধুরী নিজে একজন সিআইডি অফিসার এবং তার বাবা ছিলেন একজন পুলিশ অফিসার। তিশা তার মায়ের মতো যতটা সুন্দরী, আকরাম চৌধুরীর বৈশিষ্ট্যের মতো ততটাই বুদ্ধিমতী। তবে তিশা এখনো পুরোপুরিভাবে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হয়নি। গত 2 বছর ধরেই সে নিজেকে প্রস্তুত করছে AJR টিমের সাথে কাজ করার জন্য। আকরাম চৌধুরীর কথা শুনে তিশা এবার চেয়ার টেনে বসে ক্লান্ত ভঙ্গিতে বলল, আর বলো না বাবা, সারাদিন অনেক ধকল গিয়েছে। সারা সকাল থেকে বিকেল পর্যন্ত নতুন কেসটা নিয়ে গোয়েন্দাগিরি করলাম। এই সন্ধ্যাবেলা একটু জিম থেকে ঘুরে এলাম। ক্যারাটা ক্লাসে আজকে যেতে পারিনি, কাল যাব। আকরাম চৌধুরী ক্যাটলি থেকে আরেক কাপ চা ঢেলে তার মেয়ের দিকে এগিয়ে দিয়ে বলেন, তোর যদি কষ্ট হয়ে থাকে তুই এসব ছেড়ে দে মা। একসাথে এত কিছু করার কোনো দরকার নেই। তুই তো গোয়েন্দা দলের সাথে যুক্ত রয়েছিস, সেখানে ঠিকমতো কাজ কর। শুধু শুধু আর কেন ট্রেনিং নিচ্ছিস? তিশা এবার চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাবা, তুমি ভালো করেই জানো আমি আন্ডার কভার টিম AJR এর সাথে কাজ করতে চাই। সেই টিমের লিডার রোজা ইসলাম, যার কথা তুমি সবসময় বলো। আমি তার সাথে তার আন্ডারে হলেও কাজ করতে চাই। ম্যামকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছা, আজ পর্যন্ত তো দেখা করালে না। আকরাম চৌধুরী মুচকি হেসে আবারও চায়ের কাপে চুমুক দিলেন। মূলত রোজা যে কতটা দক্ষ একজন লিডার সেটা ডিপার্টমেন্টের সবাই জানে। তার সাথে কাজ করা মানে ডিপার্টমেন্টের সবচেয়ে উচ্চ পদে কাজ করা। পড়াশোনা চলাকালীন সময় তিশা নিজের বাবার মুখে রোজার কথা অনেক শুনেছে, এমনকি মুগ্ধ হয়ে তাকে দেখার ইচ্ছে পোষণ করেছে। যেদিন থেকে তিশার পড়াশোনা শেষ করেছে সেদিন থেকেই সে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে ভাবে হোক AJR গ্রুপে সে জয়েন করবে। রোজার সাথে সে কাজ করবেই, কিন্তু তিশার বয়সটা অনেক কম। এই জন্য তিশার প্রস্তুত হওয়ার দরকার ছিল, যার কারণে সে গোয়েন্দা দলের সাথে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন ট্রেনিং নিচ্ছে, ক্যারাটে শিখছে, ভিন্ন ভিন্ন দক্ষতা অর্জন করছে, যার জন্য সে রোজার সাথে কাজ করার মতো যোগ্যতা অর্জন করতে পারেনি এখনও। আকরাম চৌধুরী তাদের দ্বিমত পোষণ করেনি, বরং নিজের মেয়ের এরকম ইচ্ছা দেখে তিনি বেশ খুশি হয়েছিলেন। রোজা নিঃসন্দেহে একজন দক্ষ অফিসার। তিনিও চান যে তার মেয়ে এরকম একজন দক্ষ মানুষের সাথে থাকুক। নিজের গায়ের কোটটা খুলে রেখে তিশা এবার ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার বাবা, টেনশনে আছো মনে হচ্ছে? আর এতগুলো ফাইল কিসের? এইভাবে ছড়িয়ে ছিটে রেখেছো যে? আকরাম চৌধুরী একটু মুচকি হেসে বলে, আর বলিস না মা, বলেছিলাম না জাবেদের বিষয়টা, যেটা নিয়ে রোজ ম্যাম টেনশনে আছে। এই ক্রিমিনালটা একমাত্র কালপ্রিট। ওকে ধরা মানেই একদম দেশ থেকে প্রায় 35% ক্রাইমকে ধ্বংস করে দেওয়া। তিশা এবার চায়ের কাপটা টেবিলে রেখে সিরিয়াস ভঙ্গিতে পড়ে উঠল। কেন বাবা, এই লোকটা এমন কি করেছে যে তার সাথে এতগুলো ক্রাইম যুক্ত? আকরাম চৌধুরী নিজের মেয়ের দিকে তাকিয়ে বলেন,